রায়হানের বাসা থেকে বেরিয়ে এসে একটা রিক্সা নিলাম। রিক্সায় উঠে বসে ফোন হাতে নিয়ে দেখলাম সব ঠিকঠাকভাবে হয়েছে কিনা। হয়েছে, রেকর্ড হয়েছে। রায়হান এতক্ষণ যা যা বলেছে এর সব কিছু রেকর্ড হয়েছে। আমি রেকর্ড শুনছি আর মিটিমিটি হাসছি। আমার বুক ভর্তি দলা পাকানো কষ্ট, বিশ্বাসঘাতকতার কষ্ট, পৃথিবীর সবচেয়ে নির্মম কষ্ট। এর শাস্তি কি হওয়া উচিত? মৃত্যু? মৃত্যুই কি তবে সর্বোচ্চ শাস্তি? কি জানি। রিক্সা গিয়ে থামলো মতিমিয়ার চায়ের স্টলের সামনে। মতিমিয়ার চায়ের স্টল আমার অফিস থেকে আরও আধা ঘন্টার পথ। গাড়ি করে গেলে 8-10 মিনিটের বেশি লাগবে না। আমি ওখানে গিয়ে দেখি আশেপাশে কোনো মানুষজন নেই। রোজার বেলায় সারাদিন দোকান বন্ধ থাকে, রাতে শুধু খোলে। এখনও দোকান বন্ধ। দোকানের সামনে মস্ত বটগাছ আছে, বটগাছের গোড়া বাঁধানো। আমি সেই বাঁধানো পাকায় বসে বসকে ফোন করলাম। বসের নাম ইমতিয়াজ বুলবুল, ডাকনাম ইমতিয়াজ। আমি বললাম, ইমতিয়াজ আপনি এখন কোথায়? ইমতিয়াজ ভিড়মি খেয়ে গেল। হয়তো নিজেকেও বিশ্বাস করতে পারছে না আমি তাকে এভাবে নাম ধরে ডাকবো। আমি তাকে কিছু বলার সুযোগ না দিয়েই বললাম, আপনি আধা ঘন্টার মধ্যে আমার সঙ্গে দেখা করবেন। মাত্র আধা ঘন্টার সময়। ইমতিয়াজ তখনও কিছু বলতে পারেনি। হয়তো বুঝতেই পারছে না ঘটনার আকস্মিকতায় তার কি বলা উচিত। এবারও আমি কথা বললাম এর বেশি সময় নিলে আপনার মেজো ছেলের সঙ্গে আমি দেখা করব। আমার কাছে অনেক প্রমাণাদি আছে। আমার স্ত্রীর সঙ্গে আপনার অনেক ছবি টবি, ভিডিও ক্লিপ সহ অনেক ডকুমেন্টস আমার কাছে আছে। আপনি আসুন, না এলে সঙ্গে সঙ্গে আপনার ছেলের কাছে যাব। আপনার স্ত্রীর সঙ্গে, মেয়েদের সঙ্গে, সবার সঙ্গে দেখা করে আসব। এইসব ডকুমেন্টসও দেখিয়ে আসব। একটু মিথ্যাই বললাম ওকে। আমার কাছে যা আছে তা হলো রায়হানের রেকর্ড। আমার সঙ্গে যখন রায়হান কথা বলেছে তখন গোপনে এসব রেকর্ড করেছি। কিন্তু এখন ইমতিয়াজকে ভয় পাইয়ে কাবু করে দেওয়ার জন্য আমি মিথ্যা করে এসব বললাম। আসলে আমার স্ত্রীর সঙ্গে ও কি করেছে না করেছে এসবের কোনো রেকর্ডই আমার কাছে নাই। আমি কথাগুলো বলে হাসলাম, শব্দ করে হাসলাম। আমি জানি এসব শোনার পর ইমতিয়াজ আসবে, পাগলের মতো ছুটে আসবে। ইমতিয়াজ আসবেই। ইমতিয়াজ কি জানে সে তার পতনের দিকেই ছুটে আসছে? ইমতিয়াজ এসে ডোর খুলে গাড়ি থেকে নামলো। আমি ওকে ভালো করে দেখলাম। ওর চেহারা রেগে মেগে আগুন হয়ে আছে। এটা কৃত্রিম রাগ, এর ভিতরে ভয় আছে। নিজের সম্মান বাঁচাবার ভয়। নিজের সম্মান বাঁচাতে সে আমাকে উধাও করে দিতে পারে। বড় লোকদের জন্য একটা পিস্তল জোগাড় করা কোনো বিষয় না। আমায় যদি সে মেরেও ফেলে সম্ভবত এর কোনো বিচার আচার হবে না। টাকার ক্ষমতা দিয়ে সে মুহূর্তে সব কিছু নিঃশেষ করে দেবে। কিন্তু আমার জীবন কি আমি আর ফিরে পাবো? আমি না থাকলে আমার ঝিঝির কি হবে? আমার নিতুর কি হবে? আমি ইমতিয়াজকে খুব ভালো করে পর্যবেক্ষণ করলাম। না, বাড়তি কিছুই ওর হাতে নেই, পকেটেও নেই। থাকলে বোঝা যেত। আমি বললাম, বসুন এখানে। ইমতিয়াজ বলল, বসার জন্য আসিনি এখানে। কি চাস তুই আমার কাছে তা বল। তুই তোকারি করতে শুরু করলো ইমতিয়াজ। আমার হাসি পেল। আমি তো এটাই চাচ্ছি ও ভীষণ রেগে যাক। যে রেগে যায় খেলায় সে হেরে যায়। আমি তো ওর হেরে যাওয়াটাই নিজ চোখে দেখতে চাই। আমি বললাম, আমি যা চাই তা আপনি ফিরিয়ে দিতে পারবেন আমায় কখনো? ইমতিয়াজ বলল, আমি জানি তুই টাকা চাইবি। তোরা সব একই লেভেলের। এর আগেও অনেক জায়গায় খেয়ে আসি। সবার এই একটাই ধান্দা, ক্ষমতা আর টাকা। তোর বউ এই কয়েক মাসে লাখ লাখ টাকার গয়নাগাটি হাতিয়ে নিয়েছে আমার থেকে। তুইও দেখি এবার এসেছিস এসবের জন্য। তো তুই এখন কি চাস, টাকা নাকি প্রমোশন? আমার মেজাজ খারাপ হচ্ছে। ইচ্ছে করছে ওর কলার চেপে ধরি, গলা টিপে মেরে ফেলে এই হারামজাদাটাকে। কিন্তু আমি নিজেকে স্থির রাখলাম। আমি জানি আমার নিজেকে যেভাবেই হোক শান্ত রাখতে হবে। আমাকে চুপ হয়ে বসে থাকতে দেখে ইমতিয়াজের রাগ আরও বাড়ল। সে ধমকে গলায় বলল, বাহানা করছিস কেন? যা বলবি ঝটপট বল। আমার হাতে তো সময় নাই এত যে তোর সাথে এখানে নাটক ফাটক করব। আমি অনেকক্ষণ পর কথা বললাম, আমি টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি এসবের কোনো কিছুই চাই না। আমি যা চাই তা হলো আমার সম্মান। আপনি আমার ঘরে হাত দিয়েছেন, কেন এরকম কাজ করেছেন এর জবাব দিয়ে তারপর এখান থেকে যাবেন আপনি। ইমতিয়াজ হাসলো, হেসে বলল, জবাব চাস তাই না? আমি বললাম, জি। ইমতিয়াজ বলল,
তোর স্ত্রী তো একটা প্রস্টিটিউট, পয়সায় সে শরীর সেল দেয়। তুই হলি প্রস্টিটিউটের স্বামী, তোর আবার আত্মসম্মান কিসের? তোদের ধান্দা ভাবছিস আমি বুঝি না? আঙ্গুল চুইসা এই জায়গায় আসছি নাকি? নিজের উপার্জন দিয়ে সংসার চালাইতে পারস না, এই জন্য বউরে বাজারে নামাইছোস। এখন দেখছো এইটুকু দিয়েও স্যাটিসফাইড হইতে পারছিস না, তোর আরও টাকা পয়সা চাই। এখন নিজেও বাজারে নামছোস, বাসটা একটা। আমি এসব শোনার পর হুট করে বসা থেকে উঠে গেলাম। আমি জানি ইমতিয়াজ তার ভারী শরীর নিয়ে আমার সঙ্গে শক্তি খাটিয়ে কিছুতেই কুলে উঠতে পারবে না, কিন্তু উঠেও নিজের রাগকে দমন করলাম। রাগ দমন না করলে এখন নিজেরই ধ্বংসের দিকে যেতে হবে, এটা ভেবে তারপর বুদ্ধি খাটিয়ে বললাম, আপনি এরকম আচরণ করছেন কেন? আপনাকে ফোনেও বলেছি, এখনও বলছি, আমার সঙ্গে আপনার অনেক ডকুমেন্টস আছে। আপনি আমার সঙ্গে সমঝোতায় না পৌঁছালে আপনার জীবন বাঁচার অযোগ্য করে তুলব আমি। আপনার পরিবারের সবাইকে এসব দেখাবো। আপনার অধীনস্থ সবাই জানবে আপনি মুখোশের আড়ালে কেমন নোংরা লোক। ইমতিয়াজ বলল, কিভাবে তোর সঙ্গে সমঝোতায় যাব? কি চাস তুই? আমি অনেক সময় ধরে ভাবলাম, ভেবে বললাম, আপনি কি জয়াকে কোনো আশ্বাস দিয়েছেন? ইমতিয়াজ বলল, কিসের আশ্বাস দিব ওকে আমি? ওকে পয়সা দিয়েছি আর ভোগ করেছি, এর বেশি কিছুই না। আমি বললাম, ভালোবাসেননি? ইমতিয়াজ বলল, প্রশ্নই আসে না। আমি বললাম, বিয়ের কথা বলেননি ওকে? ওকে বিয়ে করবেন এরকম কিছুই বলেননি? ইমতিয়াজ হাসলো, হেসে বলল, আমার স্ত্রী আছে, বিয়ের উপযুক্ত ছেলে মেয়ে আছে, এত সবের পর একটা বাজারি মেয়েকে বিয়ে করতে যাব কেন? আমি এবার বসা থেকে উঠলাম, উঠে চোখ রগরগিয়ে বললাম, এই যে সুশীল সাহেব, বাজারি মেয়ের সাথে শুইতে ঘেন্না লাগে না, আশা ভরসা দিতে ঘেন্না লাগে না, কিন্তু স্বীকৃতি দিতে স্ট্যাটাসে খুব বাধে, তাই না? আমি জয়াকে ডিভোর্স দিব, এটা 100% কনফার্ম। এরপর ওকে আপনি বিয়ে করবেন। বিয়ে আপনাকে করতে হবেই, সবাইকে জানিয়েই বিয়ে করতে হবে, এমনকি আপনার স্ত্রীর সন্তানকেও আগেভাগে জানাতে হবে। সবাইকে জানিয়ে রাজি করিয়ে তারপর এই বিয়ে করবেন। বিয়ে করে নিজের অসীম পাপের প্রায়শ্চিত্ত করবেন। ইমতিয়াজ ভিড়মি খেয়ে গেল। সে গালের ঘাম মুছে বলল, যদি না করি? আমি বললাম, তবে আমার মোবাইলে থাকা সব ডকুমেন্টস আপনার ছেলে মেয়েদের কাছে পৌঁছে যাবে। ইমতিয়াজ বলল, তোর কাছে কি কি আছে? আমি হাসলাম, হেসে বললাম, যা যা করেছেন এর সব। আপনি ভেবেছেন আমি আগে কিছুই জানতাম না? কিন্তু আমি শুরু থেকে সব জানতাম, জানার পরেও চুপ ছিলাম। গোপনে সব কিছু সংগ্রহ করেছি। আপনার সঙ্গে যে আমার এই লড়াই বাঁধবে তা আমি আগে ভাগেই জানতাম। ইমতিয়াজ বলল, এই লড়াইয়ে তুই হেরে যাবি বোকারাম। এইসব ডকুমেন্টস নিয়ে আমার পরিবারের কাছে যাবার মতো অতটা সময় আর তুই পাবি না। ইমতিয়াজ অতি দ্রুত তার কোমরের কাছে হাত চালিয়ে জামার নিচ থেকে কালো রঙের চকচকে নতুন পিস্তলটা বের করে আনলো। তারপর আমার দিকে তাক করে বলল, তোর সময় এখানে শেষ। মৃত্যুর পর এইসব ডকুমেন্টস তুই আমার ছেলের কাছে পৌঁছে দিস, কেমন? ইমতিয়াজ পিস্তল ধরে আছে, আমার দিকে পুরোপুরি তাক করেছে। আস্তে আস্তে তার একটা আঙ্গুল পিস্তলের ট্রিগারের দিকে ছুটে যাচ্ছে। আশেপাশে কোনো মানুষ নেই, এটাই মোক্ষম সুযোগ। ইমতিয়াজের হাত কাঁপছে, কাঁপা হাতের কাঁপা আঙ্গুল এবার ট্রিগারের একেবারে কাছে। সে কি আমায় এক্ষুনি খুন করে ফেলবে নাকি? আমি মরে গেলে আমার জিজির কি হবে? আর নিতুর? আমি তাড়াহুড়ো করে বললাম, আমায় মেরে ফেললে আপনিও মরে যাবেন, একেবারে সঙ্গে সঙ্গে, 1 সেকেন্ড আগেও না পরেও না। আপনি কি ভেবেছেন আমি অতটাই বোকা যে এখানে আপনাকে হুমকি দেবার জন্য ডেকেছি আর খালি হাতে এসেছি? আগে থেকে জানতাম আপনি আর্মস নিয়ে আসবেন, এই জন্য আমিও সেরকম সেফটি নিয়ে এসেছি এখানে। খালি হাতে যুদ্ধ হয় না, অস্ত্র শস্ত্র সহই প্রস্তুতি নিয়ে এসেছি। মনে প্রচণ্ড ভয় রেখেই কথাগুলো বললাম। এখনও জানি না ইমতিয়াজ কী করবে। সে হয়তো আমায় মেরে ফেলবে, হয়তো মারবে না। তবে ইমতিয়াজ খুব বুদ্ধিমান লোক। বুদ্ধিমান লোকেরা কখনো তাড়াহুড়ো করে না। আমার মনে হয় আমার কথাগুলো শোনার পর ইমতিয়াজও তাড়াহুড়ো করবে না, একটু ভেবে চিন্তেই গুলি চালাবে। নিজের জীবন কখনোই সে হুমকির মুখে ফেলতে চাইবে না। নিজেকে হুমকির মুখে ফেলে দেয় সর্বহারারা, যাদের জীবন ছাড়া আর কিছু হারাবার নেই তারা। এদের কাছে শেষমেশ নিজের জীবনটাও বোঝা হয়ে ওঠে। এরা ভাবে এবার মরতে পারলেই শান্তি, তাই মরার জন্য এরা হন্যে হয়ে ওঠে। কিন্তু যারা ধনবান তারা সহজে মরতে চায় না, যে কোনো মূল্যে এরা বেঁচে থাকতে চায়। ইমতিয়াজও কি বেঁচে থাকতে চাইবে না?
ইমতিয়াজ আমার কথা শুনে থমকে গেল, বলল, কিভাবে? আমি বললাম, উপরের দিকে তাকান, গাছের ডালে কে আপনার দিকে পিস্তল তাক করে বসে আছে দেখুন। ইমতিয়াজ বোকার মতো গাছের উপর দিকে তাকালো, তাকে খুঁজতে লাগলো কে তার দিকে পিস্তল তাক করে আছে। এই সুযোগটা আমি কাজে লাগলাম। খুব দ্রুত করে আমি তাকে পিছন থেকে ঝাপটে ধরলাম এক হাতে, আর অন্য হাতে ওর হাত থেকে পিস্তল কেড়ে নিলাম। তারপর ওর এক হাত ধরে অন্য হাতে পিস্তলটা ওর কানের কাছে ধরে রাগে কটমট করতে করতে বললাম, গুলি করে দেই। ইমতিয়াজ ভয়ে মুচড়ে গেল, প্রচণ্ড রকম কাঁপছে বেচারা। আমি হা হা করে হেসে উঠলাম। হাসতে হাসতে বললাম, অনেক তো বাহাদুরি করলেন, এখন এরকম কাঁপাকাঁপি করছেন কেন? ইমতিয়াজ কি যেন বলতে চাইল, কি ভয়ে কথা ফুটছে না। আমি পিস্তলের বারটা দিয়ে ওর মাথায় হালকা আঘাত করে বললাম, একটা গুলি করি। ইমতিয়াজ তার মাথা দুদিকে নাড়িয়ে না বলল, মুখ দিয়ে ফুটিয়ে না বলার মতো শক্তি আর তার অবশিষ্ট নেই। আমি বললাম, ইমতিয়াজ, তোর বয়স কত? ওকে তুই তুকারি করতে শুরু করলাম। আমার অনেক বেশি রাগ উঠলে তুই তুকারি করি। ইমতিয়াজ কাঁপা কাঁপা গলায় বলল, 58। আমি এবার বললাম, ছেলেমেয়েরা তোকে খুব ভালো পিতা হিসেবে জানে, তাই না? ইমতিয়াজ বলল, জানে। আমি বললাম, ওদের বিশ্বাস তুই ভাঙলি কেন তবে? ইমতিয়াজ কথা বলে না, চুপ করে রইল। আমি বললাম, স্ত্রীকে ঠকালি কেন? কজনের সংসার তুই এই পর্যন্ত ভেঙেছিস? ইমতিয়াজ ভয়ে ভয়ে বলল, আমার ভুল হয়েছে, সরি। আমি ধমকে দিলাম, বললাম, যা জিজ্ঞেস করেছি এর উত্তর দে। ইমতিয়াজ চুপ করে রইল। আমি বললাম, না বললে এখনই গুলি করে দেব। গুলি করে দেই? ইমতিয়াজ কাঁপতে কাঁপতে বলল, আমি অনেকগুলো সংসার ভেঙেছি, এসবের কিছুই ইচ্ছে করে করিনি, ভুলে করেছি। আমি বুঝতে পারিনি আগে, এখন ভুল বুঝেছি, আর কখনো এরকম কিছু করব না। আমি হাসলাম, হেসে বললাম, তোকে দিয়ে তো কোনো বিশ্বাস নাই, তুই বিরাট বেঈমান লোক। আজ তোকে ছেড়ে দিলে দুদিন পর নতুন একটা সংসার ভাঙবি। এসব ভাঙাভাঙির কোনো দরকার নেই ইমতিয়াজ। আমি তোর পাপ করার পথটা নষ্ট করে দেই, না পুরুষ করে দেই তোকে সারা জীবনের জন্য। কি বলিস তুই? আমি শব্দ করে হেসে উঠলাম। ইমতিয়াজ কাঁপতে কাঁপতে বলল, খুব খারাপ হয়ে যাবে, এর পরিণাম খুব ভয়াবহ হবে। আমি তোকে ছাড়বো না বাস্টার্ড। আমি মজা করে বললাম, গালি যেহেতু দিয়েই ফেলেছিস তবে শুরু করি। ইমতিয়াজ রাগে অগ্নিশর্মা হয়ে উঠে বলল, যদি নিজের জীবন বাঁচাতে চাস তবে আমায় মেরে ফেল এক্ষুনি। আমি বেঁচে থাকলে তোর জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে কুত্তার বাচ্চা। আমি হাসলাম, হেসে বললাম, তবে তোকে মেরেই ফেলতে হয়। তোকে বাঁচিয়ে রাখলে তো সমস্যা, তুই বাঁচলে আমায় মেরে ফেলবি তুই। নিজের কবর নিজেই খুঁড়ব কেন বল? বলে পিস্তলের বাটে আঙ্গুল তুলে নিলাম। গুলি করার কোনো পরিকল্পনা আমার হাতে নেই, আমি শুধু ভয় দেখাচ্ছি। আমি কখনোই খুন করে প্রতিশোধ নেওয়ার পক্ষে না। আমি প্রতিশোধ নিব আমার মতো করে, ধীরে সুস্থে। ইমতিয়াজ ভয় পাচ্ছে, ওর কপাল ঘামছে। আমি ওকে রেকর্ডগুলো শোনালাম। প্রথমবার শোনালাম রায়হান যা যা বলেছে তার সব, দ্বিতীয়বার শোনালাম ও এতক্ষণ যা বলেছিল এর সব। আমি এসব শুনিয়ে বললাম, তোর স্ত্রী সন্তানরা এসব শুনলে কেমন হবে ইমতিয়াজ? তোর সংসার জীবন সুখের থাকবে? আর ইমতিয়াজ কাঁপা কাঁপা গলায় বলল, না, সর্বনাশ হয়ে যাবে, আমি ওদের কখনো মুখ দেখাতে পারবো না। আমি বললাম, তোকে আমি দুটি অপশন দেব, এক, তোর সব নোংরামি আমি ফাঁস করে দেব তোর পরিবারের কাছে, দুই, তোকে আমি খুন করব। তুই এই দুইটির কোনটিকে তোর জন্য ভালো হবে বলে মনে করিস? ইমতিয়াজের ঠোঁট নড়ছে, সে কিছু একটা বলছে, কিন্তু কী যে বলছে তা বোঝা যাচ্ছে না। আমি ওকে ধাক্কা দিলাম জোরে, তারপর ধমকে উঠে বললাম, দ্রুত বল, বল এক্ষুনি। ইমতিয়াজ বলল, আমি বাঁচতে চাই, আমি আপনাকে আমার সব কিছু দিয়ে দিব, সব টাকা পয়সা। আপনি শুধু আমায় এবারের মতো বাঁচিয়ে দেন। এই দুটি অপশনে কোনো একটি নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি ওর গালে একটা শক্ত চর বসিয়ে দিলাম, তারপর বললাম, টাকা দিয়ে সব হয় না রে কুত্তা, টাকা দিয়ে সব হয় না। তুই টাকা দিলে আমার সংসার আর আগের মতো হবে না, তুই টাকা দিলে আমার সুন্দর জীবন আবার সুন্দর হবে না। ইমতিয়াজ কেমন ছটফট করছে, কিছুক্ষণ ছটফট করুক, ও ভাবতে থাকুক ওকে আমি মেরে ফেলবো। প্রচণ্ড ভয় পাক, ভয় পাওয়ার প্রয়োজন আছে, কিন্তু আমি ওকে মারবো না। আমি বললাম, ইমতিয়াজ, আমি তোকে মারবো না, তুই আমার সবচেয়ে বড় ক্ষতিটা করেছিস। তোর জন্য শুধুমাত্র আমার নিষ্পাপ মেয়েটা মা হারা হবে, ও কোনোদিন ওর মাকে পাবে না। আমি তোকে মারবো না এই জন্য শুধুমাত্র যে তোরও অনুভব করার প্রয়োজন আছে সংসারে অশান্তি হলে জীবন কেমন অর্থহীন হয়ে পড়ে।
তুই বেঁচে থাকবি লম্বা সময় ধরে, বেঁচে থেকে দেখবি আমি তোর সমস্ত সম্মান কিভাবে ধুলোর সঙ্গে মিশিয়ে দেই। সবাই তোর নাম শুনলে থুতু ফেলবে ঘেন্নায়। তোর ছেলেমেয়েরা তোকে কোনোদিন আর বাবা বলে ডাকবে না মানুষের কাছে কখনোই, আর ওরা তোর পরিচয় দিবে না। তোর স্ত্রী তোকে আর কখনোই 4 পয়সার মূল্য দিবে না, তোকে কখনোই বিশ্বাস করবে না। আমি তোকে এইসব কিছু অনুভব করানোর জন্যই কেবল বাঁচিয়ে রাখতে চাই। এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে একটা হাসি শব্দ পেলাম। হাসিটা ভেসে এসেছে আমার এক পাশ থেকে। খুব ভয়ার্থ এই হাসি, খুবই তীক্ষ্ণ এই হাসির সুর। কে হাসলো এমন করে? এই জায়গাটা তো একেবারে নির্জন, আশেপাশে কেউ নেই। একটু আগেও চোখ বুলে দেখেছি অনেক দূর পর্যন্ত কাউকে দেখা যায় না। তবে কে এলো এখানে? কে এসে এরকম খুনিদের মতো করে নির্দয়ভাবে হাসতে শুরু করলো? আমি ভয়ে ভয়ে আমার বাঁ পাশে তাকালাম। তাকিয়ে দেখে আমার মতো আরও একজনের ডান হাতে একটা দামি পিস্তল। সে এই পিস্তল আমার মতোই তাক করে রেখেছে ইমতিয়াজের দিকে। তার একটা আঙ্গুল উঠে আসে পিস্তলের বাটে। সে তার নির্দয় গলা উঁচু করে বলল, আপনি ইমতিয়াজকে বাঁচিয়ে রাখতে চাইলেও আমি বাঁচিয়ে রাখবো না আহসান। ইমতিয়াজকে মরতে হবে, এক্ষুনি মরতে হবে। ও না মরলে সবচেয়ে বেশি ক্ষতি হবে আমার। ইমতিয়াজ বেঁচে থাকলে সবার আগে ও আমার জীবনটাই কেড়ে নেবে। আমি বললাম, রায়হান, মাথা খারাপের মতো কিছু করো না, আমার কথা শোনো। রায়হান তার গলায় খুনি উত্তেজনা নিয়ে বলল, কি শুনবো? কি? ধমকের গলায় জিজ্ঞেস করলো। আমি বললাম, তুমি তাকে মেরে ফেললেই সব সমাধান হয়ে যাবে না। তাকে মারলে তুমিও তো বাঁচতে পারবে না, তোমার সমস্যা আরও বাড়বে। তুমি খুনের দায়ে সারা জীবন জেলে পচে মরবে। রায়হান হাসলো, বিকৃত হাসি। হেসে সে বলল, আমার কিছুই হবে না। জেল আপনার হবে, ফাঁসিও হতে পারে। ইমতিয়াজ সাহেবকে খুনের দায়ে ফাঁসি মারবো আমি, আর দায় হবে আপনার। বসকে খুনের দায়ে। হা হা হা। রায়হানের চোখ কেমন নাচছে। ওর দিকে তাকিয়ে মনে হচ্ছে ও এক্ষুনি একটা কিছু করে ফেলবে। আমার মেজাজ খারাপ হচ্ছে। অনেক আগেই ফোন করেছি আমি, এমনকি ইমতিয়াজ এখানে আসার আগেই। আমি জানতাম এখানে একটা রণক্ষেত্র তৈরি হবে। আমি চেয়েছিলাম ইমতিয়াজের পরিবার এসে নিজ চোখে সব দেখুক, ওরা জানুক ইমতিয়াজ আসলে কেমন। আমি নিজের মুখে ওদের কাছে সব বলতে পারতাম, ওদের বাসায় যেতে পারতাম আমি। কিন্তু আমি গিয়ে বললে হয়তো ওরা আমার কথা কানেই তুলতো না, রেকর্ড শোনালেও হয়তো আমলে নিত না বিষয়টা। আমায় ওরা অবিশ্বাস করে বসতো, উল্টো আমি বিপদে পড়তাম। এই জন্য আমি এই নাটক সাজিয়েছি। কিন্তু এখানে যে রায়হান চলে এসে এমন বিপত্তি বাজাবে তা মোটেও ভাবিনি। আমি বুঝতে পারছি না রায়হান কি করবে। মেরে দিবে হয়তো। রায়হান এই কাজ করে সটকে পড়লে আমি বিপদে পড়ব। সারা জীবন জেলের ঘানি আমাকে বয়ে যেতে হবে। তখন আমার মেয়ের কি হবে, বোনের কি হবে? আমি তার সঙ্গে আর একটু কথা বলতে চাইলাম, সময় নিতে চাইলাম। সময় নিলে লাভ এটাই যে ততক্ষণে যদি ইমতিয়াজের পরিবার এখানে চলে আসে। আমি বললাম, রায়হান, ইমতিয়াজ তো তোমার কোনো ক্ষতি করেনি, তুমি তাকে মারতে চাও কেন? রায়হান বলল, ক্ষতি করেনি, কিন্তু ও বেঁচে গেলে ক্ষতি করবে। আমি বললাম, কেন করবে? রায়হান বলল, ইমতিয়াজ কতটা খারাপ আপনি কল্পনা করতে পারবেন না। ওর সব তথ্য আমার কাছে আছে, সব। আমি বললাম, কি কি তথ্য আছে? রায়হান উত্তেজিত গলায় বলল, এই কুত্তার বাচ্চা নিজের স্ত্রী ছোট বোনকে নিয়ে আমার বাসায় দর্শন করেছিল, এর বিনিময়ে আমায় 10 লাখ টাকা দিয়েছিল। এসব কথা আমি এতদিন গোপন রেখেছিলাম। ইমতিয়াজ আমাকে আগে বিশ্বাস করত। সে ভাবতো আমি যা জানি তা আমার কাছে আমানত, কোনোদিন প্রকাশ হবে না। প্রকাশ আমি করতামও না। কিন্তু আপনার স্ত্রী অর্থাৎ জয়ার সাথে ওর সম্পর্কের বিষয়টি যখন জানাজানি হয়ে গেল, তখন থেকে সমস্যা শুরু। এসব প্রকাশের জন্য ইমতিয়াজ আমায় সন্দেহ করে। সে এখন আর আমায় বিশ্বাস করে না। সে ভাবে এই কথা তার পরিবারের কাছে গিয়ে আমি বলে দিব, পুলিশের কাছে বলে দিব। তার নিজেকে রক্ষা করার জন্য হলেও ও আমায় মারবেই। তাই ওকে কিছুতেই বাঁচতে দেওয়া যাবে না। রায়হান আর আগে ফুসফুস করছে। ততক্ষণে একটা কালো রঙের জিপ এসে থামলো বটতলায়। গাড়ি দেখে ভয়ে দৌড়ে যেতে চেয়েছিল রায়হান, কিন্তু পেছন দিকে দৌড়াতে গিয়ে গাছের শিকড়ে পা আটকে মুখ থুবড়ে পড়ল রায়হান। তার হাতের পিস্তল হাত থেকে ছুটে গিয়ে বহু দূরে ছিটকে পড়ল। ততক্ষণে গাড়ি থেকে এক এক করে নেমেছে ইমতিয়াজের স্ত্রী, 2 ছেলে 1 মেয়ে। আমার হাতে তখনও পিস্তল ধরা, ওর বাবার দিকেই তাক করা। ইমতিয়াজের মেজো ছেলে এগিয়ে এলো। এই ছেলেকে দেখেই মনে হচ্ছে মাথা মোটা। বড়লোকদের অনেক ছেলে পেলেই মাথা মোটা হয়, অকারণে বদরাগ দেখায়, দাপট দেখাতে গিয়ে বেকায়দায় পড়ে, অন্যদের চোখ মুখ
ভয়ে শুকিয়ে গেল। একটা আতঙ্কগ্রস্ত অবস্থার সৃষ্টি হলো এখানে। ইমতিয়াজের মেজো ছেলের চোখ মুখ রাগে আগুন হয়ে উঠেছে। সে আমায় শুরুতেই তুই টুকারি করলো, বলল বাবার দিকে পিস্তল তাক করেছিস তুই, এর পরিণাম কতটা ভয়াবহ হবে তুই জানিস? আমি বললাম, কথা বেশি বললেই লাশ ফেলে দিব। সারা জীবনের জন্য বাবাকে হারিয়ে এতিম হয়ে যাবা ছেলে। বাবাকে রক্ষা করতে চাইলে আগে আমার কথা শুনো। এই যে মুখ থুবড়ে পড়েছে লোকটা, ওকে তোলো। ওখানে পড়ে থাকা পিস্তল নাও। ইমতিয়াজের মেজো ছেলে পড়ে থাকা রায়হানকে না ধরে মাটি থেকে পিস্তল তুলে নিল। মুহূর্তে আমার দিকে পিস্তল তাক করে ট্রিগারে চাপলো। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে মনে করলাম মেয়ে আর বোনের কথা, ভুল পথে যাওয়া জয়ার কথা। কিন্তু অদ্ভুত বিষয় হলো পিস্তল থেকে কোনো বুলেট বেরোলো না। ইমতিয়াজের ছেলে বকে উঠল, বলল, শান অব দ্য বিচ, খেলনা পিস্তল দেখেছিস? সে ভাবলো আমার হাতেরটাও খেলনা। সে এসে পিছন থেকে আমায় ঝাপটে ধরতে উপর দিকে একটা বুলেট ছুঁড়ে দিলাম। ভয়ে সবাই চোখ বন্ধ করে ফেললো, কানে আঙ্গুল তুললো। ওরা ভাবলো ইমতিয়াজকে গুলি করেছি। খানিক পর চোখ খুললো ওরা। ইমতিয়াজের মেজো ছেলে আমার থেকে অনেকটাই দূরে সরে গেল ভয়ে। আমি ইমতিয়াজের বড় ছেলেকে বললাম রায়হানকে ধরার জন্য যেন পালিয়ে যেতে না পারে। বড় ছেলে মেজো ছেলে দুজন গিয়ে দুদিক থেকে ওকে ধরলো। আমি এবার ইমতিয়াজের স্ত্রীর কাছে জিজ্ঞেস করলাম, আপনার কি কোনো ছোট বোন আছে? ইমতিয়াজের স্ত্রী বলল, নেই। আমি অবাক হলাম। রায়হান তবে ধোঁকা দিতেই মিথ্যাটা বলেছিল। রায়হান চেঁচিয়ে উঠল, বলল, মিথ্যা বলেন কেন? আপনার কি ছোট বোন ছিল না? তার নাম পাখি, হলিক্রসে পড়তো। ইমতিয়াজের স্ত্রী বলল, ছিল, এখন নাই। আমি বললাম, নাই কেন, মারা গেছে? ইমতিয়াজের স্ত্রী বলল, নিখোঁজ, 3 বছর ধরে তার কোনো খোঁজ নেই। আমি বললাম, আমি আপনাদের খোঁজ দিতে পারবো। ইমতিয়াজের স্ত্রীর মুখে রাগ ফুটে উঠল। সে বলল, ইমতিয়াজকে এভাবে আটকে রাখলে কেন? কি চাও তুমি তার কাছে? আমি বললাম, শাস্তি, তার শাস্তি চাই আমি। কিসের শাস্তি? আমি বললাম, একটা সুন্দর সংসার নষ্ট করে দেওয়ার। ইমতিয়াজের স্ত্রী সাদামাটা ভাবে জিজ্ঞেস করলো, সে কিভাবে তোমার সংসার নষ্ট করেছে? আমি রেকর্ডগুলো শোনালাম। শোনার পর মনে হলো ইমতিয়াজের স্ত্রী মোটেও চমকালো না। সে যেমন ছিল ঠিক সেরকমই রইল। কিন্তু তার মেয়ের সামনে এলো, তার বাবার সামনে এসে বলল, বাবা এসব কি সত্যি? তার বাবা বলল, না মা, সব ছল, সব নাটক, আমাকে ফাঁসাবার জন্য এরকম করেছে। মেয়ে খানিক সময় চুপ করে রইল। তারপর বলল, বাবা, নাটক উনি করছেন না। কোনটা নাটক আর কোনটা সত্যি আমি বুঝি। নাটক করছো তুমি, রেকর্ডে সব আছে। তুমি কি করেছো না করেছো এর সব কিছু বলে দিয়েছো। সিস বাবা, সি, তোমার সন্তান আমি ভাবতে ঘেন্না হচ্ছে আমার। আমি বললাম, এর চেয়ে নিকৃষ্টতম কাজও আপনার বাবা করেছে। বলবো কি করেছে? তাদের কেউই আর মুখ ফুটে বলল না। বলেন। আমি নিজ থেকে বললাম, আপনার বাবা আপনার ছোট খালাকে নিখোঁজ করে দিয়েছে। নিখোঁজ করার আগে আপনার ছোট খালাকে সে ধর্ষণ করেছে। এরপর নিখোঁজ করেছে। আপনার খালাকে খুঁজে বের করতে পারলেই সব সত্যতা যাচাই করতে পারবেন। তার ছেলেমেয়েরা অবিশ্বাসের চোখে তাকালো। কিন্তু কথা বলল ইমতিয়াজের স্ত্রী। স্ত্রী মোটেও চমকালো না। সে ইমতিয়াজকে দেখিয়ে বলল, এ লোকটা কতটা নীচ তা কেবল আমি জানি। সব স্ত্রীরাই জানে তার স্বামীর চরিত্র সম্পর্কে। আমিও জানতাম, কিন্তু আমি চুপ ছিলাম। চুপ করা ছাড়া আমার কোনো উপায়ও ছিল না। আমি গরিব ঘরের মেয়ে। গরিব ঘরের মেয়েদের বড়লোকেরা বিয়ে করে ঘরে আনে প্রতীকী বউ হিসেবে। এদের বাইরেও অসংখ্য বউ থাকে, কাগজ কলম ছাড়া বউ। তারপর বাইরের ওইসব সাথে সব অনাচার করে বেড়ায়। ঘরের বউ যে তা জানে না তা না, সব জানে। কিন্তু জানলেও তার মুখ বন্ধ, চুপ করে থাকতে হয়। গরিবের মেয়ে তো ভয়ে থাকে। কথা বললে যদি ছেড়ে দেয়, ছেড়ে দিলে কোথায় গিয়ে উঠবে, কার ঘরে? ইমতিয়াজের মেয়ে রাগে ফুসফুস করতে শুরু করলো। সে তার মায়ের সামনে এসে চোখ আগুন বর্ণ করে তাকালো। তারপর বলল, মা, তুমি কিছু বলনি কেন আগে? তুমি জানতে সব, তাই না? খালার নিখোঁজ হবার পেছনে যে বাবার হাত আছে তাও তুমি জানতে? ইমতিয়াজের স্ত্রী কথা বলল না। আমি বললাম, এই বিষয়ে সব কিছু রায়হান জানে। সে আপনার বাবার ডান হাত ছিল। তাকে জিজ্ঞেস করলে সব তথ্য পাবেন। ইমতিয়াজের ছেলে মেয়েরা যা বোঝার বুঝে গেল। বড় ছেলে থানায় ফোন করলো, পুলিশ এলো, অ্যারেস্ট করে নিয়ে গেল রায়হান এবং ইমতিয়াজকে। পুলিশ ওদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলো। জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারলো ইমতিয়াজ তার স্ত্রীর বোনকে ধর্ষণ করার পর হত্যা করেছিল, যেন বিষয়টা প্রকাশ না হয়।
তারপর নিখোঁজ হয়ে গেছে এরকম একটা তথ্য ছড়িয়ে দেয়। হত্যা করার পর রায়হানের বাসার সামনের ফুল বাগানে লাশ দাফন করেছে। সবচেয়ে মজার বিষয় হলো রায়হান যে বাসায় থাকতো এই বাসার মালিকও ইমতিয়াজ। ইমতিয়াজ যে এই বাসার মালিক তা তার পরিবার কেউ জানতো না, এখন জানলো। ওই বাসাতেই সে মেয়েদের নিয়ে যেত। ফুল বাগান থেকে পুলিশ মাটিতে চাপা দেওয়া লাশ সংগ্রহ করে নিয়ে গেল পরীক্ষা নিরীক্ষা করবে। নিয়ে গিয়ে বাসায় ফিরে দেখি জিজি কাঁদছে, হাউমাউ করে কাঁদছে। কাঁদতে কাঁদতে মেয়ের নাক মুখ লাল হয়ে গেছে। নিতু তাকে সান্ত্বনা দিচ্ছে, এটা ওটা খেতে দিচ্ছে, সে কিছুই মুখে তুলছে না। নিতু একটা খেলনা এনে দিল হাতে, কাছের হাতি। জিজি সে হাতি ছুঁড়ে ফেললো দেওয়ালের দিকে। দেওয়ালে আঘাত লেগে হাতি ভেঙে চুরমার হয়ে গেল। আমাকে দেখে ওর কান্না আরও বাড়লো। সে এসে আমায় আঁকড়ে ধরলো, কাঁদতে কাঁদতে বলল, মা কোথায় বাবা? মা আসে না কেন? মা কোথায় গেছে? আমি নিতুর কাছে জিজ্ঞেস করলাম, বললাম, জয়া কোথায়? নিতু বলল, জানি না। বলল টেলার্সের কাছে যাবে, কি জানি কাপড় সিলাতে দিবে। সেই যে সকালবেলা গেল, এখনও ফেরেনি। আমি জয়ার নম্বরে ফোন করলাম, ফোন বন্ধ। আমি বেরিয়ে যেতে চাইলাম জয়াকে খুঁজতে। জিজি আমাকে যেতে দিবে না, সেও আমার সঙ্গে যাবে, মাকে খুঁজবে। মেয়েকে কোলে করে বেরিয়ে পড়লাম আমি। টেলার্সের সবকটি দোকানে খুঁজলাম, জয়া নাই। ওদের কাছে জিজ্ঞেস করলাম জয়া এসেছিল কিনা। যারা ওকে চিনত তারা বলল আসেনি। যারা চিনে না তাদের কাছে জয়ার অবয়ব বললাম, ছবি দেখালাম ফোন থেকে। ওরা বলল এরকম কেউ আসেনি। জয়াকে নিয়ে আমার অত আগ্রহ আর নেই। তার সঙ্গে আমি আর সম্পর্ক রাখতেও চাই না। সে যদি ভুল স্বীকার করে, যদি ক্ষমা চায় এসে, তবুও আমি ওর সঙ্গে এক হতে চাই না। কিন্তু জিজি একবেলা মাকে কাছে না পেয়ে সে আমার লক্ষ্মী মেয়ে কান্না থামাচ্ছে না। ওকে কিভাবে আমি শান্ত করব? আমি অনেক খোঁজাখুঁজি করলাম, কোথাও জয়াকে পাওয়া গেল না। জিজির নানুর কাছে ফোন করলাম, বললাম, মা জয়া গিয়েছে আপনাদের বাসায়? জিজির নানু বললেন, না, দুদিন পর পর তোমাদের মধ্যে কি হয়? আমি ফোন কেটে দিলাম। ওনার সাথে কথা বলতে গেলেই ঝামেলা বাড়বে। আমি নিরুপায় হয়ে জিজিকে বোঝাতে চেষ্টা করলাম, বললাম, মা ফিরবে, সে একটা দরকারি কাজে বাইরে গেছে, কদিন পর ফিরবে। জিজি তো ছোট্ট মেয়ে, খানিক জেদিও। সে আমার কথা শুনলো না, সে এক্ষুনি তার মায়ের কাছে যেতে চায়। রাতে ওকে নিয়ে বাসায় ফিরলাম। সারাদিন কিছু খায়নি মেয়েটা। রাতে খাবার খাওয়াতে চাইলে কিছুই খেলো না। জেদ করে আছে মা এসে খাওয়ালে খাবে, মা না এলে কখনোই সে খাবে না। আমি অসহায় হয়ে পড়লাম। মেয়েকে কিভাবে বোঝাবো আমি? এরকম মায়ের সাথে থাকার চেয়ে মাহীন থাকা ভালো। যে মা এমন পরীর মতো ফুটফুটে একটা লক্ষ্মী মেয়ে ঘরে রেখে পরপুরুষের কাছে নিজের শরীর বিলিয়ে দেয়, এমন মায়ের সঙ্গে থাকলে কি তার জীবন সুন্দর হবে? এরকম পচা মা তাকে কি শিখাবে? আমি ঠিক করলাম মেয়েকে নিয়ে তার নানুর কাছে যাব। নানুকে দেখলে জিজি একটু শান্ত হতে পারে। কিন্তু আমার পকেটে এক পয়সাও নাই যে গাড়ি করে যাব। আলমারিতে জমানো টাকা আছে। নিতুকে বললাম, নিতু আমার পকেটে টাকা নাই, পকেট শূন্য, আলমারিতে টাকা আছে। আলমারির লক খুলে কিছু টাকা নিয়ে আয় তো। নিতু বলল, কত আনবো? আমি বললাম, 1000 আনিস। নিতু আলমারির কাছে গেল, তালা খুলে অনেক সময় ধরে খোঁজাখুঁজি করে আমায় ডাকলো, বলল, ভাইয়া টাকা তো নাই রে। আমি গিয়ে দেখি আলমারিতে যে বক্সে টাকা রাখা হয় সে বক্স খালি পড়ে আছে। দীর্ঘদিন ধরে আমি অল্প অল্প করে টাকা জমাচ্ছি নিজেদের জন্য একটা বাসা করব বলে, নিজেদের একটা জায়গা করব বলে। আমার কেমন সন্দেহ হলো। আমি আলমারিতে থাকা নীল রঙের বক্সটি খুললাম। ওখানে জয়ার বিয়ের কিছু গয়না, মা রেখে যাওয়া স্বর্ণের একজোড়া বালা, জিজির হাতের আংটি, পায়ের নুপুর। বক্স খুলে দেখি এটাও শূন্য। তার মানে জয়া পালিয়েছে। আমার যা সম্বল ছিল এর সব নিয়েই পালিয়েছে। আর আর ফিরবে না জয়া, কোনোদিন ফিরবে না। মানুষ কিভাবে এরকম কঠিন মনের হয়? নিজের গর্ভের সন্তানকে ফেলে রেখে কিভাবে পালিয়ে যেতে পারে মা? তবে কি সব মা একরকম হয় না? আমার মা তার মৃত্যুর সময়ও আমাদের ভুলেনি। মৃত্যুর সময়ে আমাদের ভাই বোনের নাকে মুখে হাত বুলিয়ে দিতে দিতে জলের চোখ ভিজিয়েছে। আর জয়া জয়া কেমন মা হলো? সন্তান গর্ভে ধরলে কি সব সময় মা হওয়া যায়? যায় না সম্ভবত। রাতে না খেয়ে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়েছে জিজি। জিজি ঘুমাবার পর এত খারাপ লাগলো আমার, মেয়ের মুখের দিকে তাকিয়ে আমার চোখ আপনা আপনি জলে ভিজে উঠল। নিজের ভাগ্যের কথা ভেবে একটা লম্বা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো গলা ছিঁড়ে। মানুষের জীবন যে এরকম কেন? পড়াশোনা শেষ হয়নি এরকম সময় বাবাকে হারালাম।
তখন থেকেই পড়াশোনা করার পাশাপাশি সংসারে হাল ধরেছি। টিউশন করিয়ে করিয়ে নিজের পড়াশোনা আর সংসার চালিয়েছি। মায়ের ওষুধ কিনেছি, বোনের পড়াশোনার খরচ জুগিয়েছি। এরপর চাকরি হলো, মা পড়ল অসুখে। মা আর কোনোদিন সুস্থ হয়ে উঠল না। সুখের দিনগুলো আর তার দেখা হলো না। মায়ের মৃত্যুর পরপরই বিয়ে করলাম। ভাবলাম জয়া নিতুকে নিজের বোনের মতো দেখবে, তার ছায়ায় আর মায়ায় রাখবে। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, জয়া নিতুকে সহ্য করতে পারতো না। এই জন্য ওই নিতুকে খুব বেশি পড়াশোনা করাতে পারিনি। উচ্চ মাধ্যমিকের পরই বিয়ে দেই। ভাবি এবার বোন সুখী হবে। সুখী হয়নি বোন আমার। বরের সমস্যা, কোনোদিন সন্তানের মা হতে পারবে না নিতু। এরপর তো ভয়াবহ ঘটনাগুলো ঘটে গেল এই কদিনে। মানুষ বলে কষ্টের পর সুখ আসে, আদৌ কি আসে? আমার ঘুম ধরে না। মেয়ের পাশে জলজ চোখ নিয়ে শুয়ে আছি। ইচ্ছে করে চিৎকার করে কাঁদি। নিতুরও সম্ভবত ঘুম হয়নি। সে এসে নিতুর মাথায় হাত বুলিয়ে দিল, তারপর গলায় ক্লেদ নিয়ে বলল, আল্লাহ যে এদের সন্তান দেন কেন, যারা সন্তানের মূল্য বোঝে না? এদের নিঃসন্তান রাখলেই তো হয়। আমি কিছু বললাম না, শুধু লম্বা একটা দীর্ঘশ্বাস ফেললাম। সকালবেলা ঘুম ভাঙলে দেখি মেয়ের গা পুড়ে যাচ্ছে জ্বরে। ঘরে এই সিরাপ আছে, খাওয়াতে চাইলে খায় না। জ্বরে ঘরে শুধু মাকে ডাকে। অসহায় হয়ে তার নানুকে আবার ফোন করি, বলি, মা আপনার নাতনির খুব জ্বর, সারাক্ষণ শুধু মা মা করছে, একটু আসুন না আমাদের বাসায়, আপনাকে দেখলে যদি একটু শান্ত হয়। আমার শাশুড়ি এলেন দুপুর দুপুর। তিনি আশায় ভালোর চেয়ে খারাপই হয়েছে বেশি। তিনি এসে আমাকে দোষারোপ করতে শুরু করলেন। আমি নাকি অকর্মা, টাকা পয়সা উপার্জন করতে পারি না, তার মেয়েকে সুখ দিতে পারিনি কোনো দিন। মেয়ের উপর অত্যাচার অনাচার করেছি। আমার শাশুড়ি নাকি আমায় সহজে ছাড়বে না। আমাকে তিনি একরকম হুমকি দিয়েছেন। বলেছেন তার মেয়েকে 3 দিনের ভিতর খুঁজে বের করে দিতে হবে আমার, আর নাতিনকে তিনি সঙ্গে করে নিয়ে যাবেন। নিতু বলল, আপনি কেন নেবেন? কোন অধিকারে? আমার শাশুড়ির আগে বললেন, নিতুর দিকেই শুধু আমার সব মনোনিবেশ ছিল। নিতু তার মেয়ের উপর কর্তৃত্ব দেখাতো। আমার আর নিতুর উপর আরও হাজারটা দোষ দিয়ে গেল। এরকম একটা পরিস্থিতিতে ডাক্তার এলেন আমাদের বাসায়। এসে দেখেন মেয়ের ভারী জ্বর। আমাদের অবস্থাও শোচনীয়। তিনি আমার কাছে জানতে চাইলেন কি সমস্যা, আমার স্ত্রী কোথায়। আমি বলবো না করেও সব কিছু খুলে বললাম। ডাক্তার সব শুনে বললেন, জিজি ভীষণ জেদি মেয়ে। মেয়ের মাকে যে করেই হোক ফিরিয়ে আনতে হবে। মাকে কাছে না পেলে মেয়ের বড় ধরনের সমস্যাও হয়ে যেতে পারে। আমি বললাম, ভাই এটা আর কোনোভাবেই সম্ভব না। জয়া যদি কোথাও পালিয়ে নাও যেত, তবুও তার সঙ্গে আমি ঘর সংসার করতাম না। ওর কাছে আমার মেয়েকে রাখতাম না। জোর করে হলেও আমার কাছে রাখতাম। ডাক্তার খানিক সময় চুপ করে রইলেন। তারপর বললেন, জিজির জন্য মা লাগবেই। মা ব্যতীত একটা সন্তানের বেড়ে ওঠা খুবই কষ্টের। আমি ওর মায়ের ব্যবস্থা করে দেব। আমি খানিক অবাক হলাম। অবাক হয়ে বললাম, কিভাবে? ডাক্তার বললেন, আপনার জন্য পাত্রী দেখব। আবার বিয়ে করবেন আপনি? জিজিকে মা হারা করা যাবে না কিছুতেই। ওরকম মিষ্টি একটা মেয়ের মা নেই, এটা ভাবতেই তো খারাপ লাগে। আমি বিরক্ত হলাম একরকম। বললাম, আপনি এসব কি বলছেন? আমার সঙ্গে কত বড় একটা ঘটনা ঘটে গেল, আর আপনি বলছেন আবার বিয়ে করতে? কিভাবে সম্ভব এটা? আমি আর কোনোদিন এই ভুল করব না। বিয়ে টিয়েতে আমি নাই। ডাক্তার নরম গলায় আমায় বুঝালেন। বললেন, জিজি এখনো ছোট। ঘরে নতুন মা এলে কদিন পর আপনা আপনি সে ভেবে নিবে এটাই তার মা, আসল মা। এখন যতটা স্বাভাবিকভাবে সে একজনকে তার মা হিসেবে মেনে নিতে পারবে, বড় হলে কিন্তু অত সহজে তা মেনে নিতে পারবে না। আমি বললাম, আমি আর কাউকে বিশ্বাস করি না। ডাক্তার মৃদু হাসলেন, হেসে বললেন, আপনি আমার উপর ভরসা রাখুন। আপনার জন্য এমন কাউকে আমি এনে দিব যে আপনার সংসার আলোকিত করবে। আমি বললাম, কে সে? ডাক্তার বললেন, তুলি। আপনি তাকে চিনেন। তার বাবা গত হয়েছে কদিন আগে। আপনি জানেন এই বিষয়ে। তার মাও নাই। তার একটা আশ্রয়ের প্রয়োজন। আপনি চাইলে আমি আলাপ করব তুলির সঙ্গে। নিতু কিভাবে যেন কথাটা শুনে ফেলল। সে এসে উতলা হয়ে পড়ল একেবারে। বলল, তুলিকে সে যেভাবেই হোক আমার ঘরে এনেই ছাড়বে। সে এই মেয়েকেই তার ভাবি করবে। এমন মেয়েকে হাতছাড়া করতে দিবে না। আমি সময় ছিলাম ডাক্তারের কাছে। বললাম, আমি মানসিকভাবে বিধ্বস্ত। ডাক্তার বললেন, তুলি একা একা একটা মেয়ে কিভাবে তার বাসায় থাকবে? আনসেফ না বিষয়টা? বিয়ে হয়ে যাক, আস্তে আস্তে মানিয়ে নেবেন। এদিকে জিজিও আস্তে আস্তে নতুন মাকে নিজের মা বলে মেনে নেবে। তুলিও এসে যখন একটা ছোট্ট মেয়েকে পেলে
পুষে বড় করবে তখন সে এই মেয়েকে মনের ভিতর আপনা আপনি ঠাঁই দিয়ে ফেলবে। আমি তুলিকে চিনি, বড় ভালো মেয়ে, কি কোমল যে মন তার, এই জগতে এমন মেয়ে হয় না। আমি বললাম আমাকে একটু ভাবতে দিন। ডাক্তার বললেন অবশ্যই ভাববেন, ভাবুন। ডাক্তার চলে যাবার পর নিতু আমায় এমনভাবে ধরল যে তাকে কোনোভাবে বুঝ দেওয়া গেল না। সে বলল তুলিকেই বিয়ে করতে হবে আমার। আমি বললাম এখনও দগ্ধ, এসব নিয়ে পরে ভাবা যাবে। নিতু বলল ওর কেউ নাই, ওর আশ্রয় প্রয়োজন। তুমি বিয়ে না করলেও কিন্তু ওর বিয়ে হয়ে যাবেই এই কদিনের ভিতর। তখন ভালো একটা মেয়ে হাতছাড়া হবার জন্য আফসোস করতে হবে। আমি অনেক সময় ধরে ভাবলাম, তারপর নিতুকে ডেকে বললাম নিতু, এক কাজ করা যায় না রে? নিতু বলল কি? আমি বললাম তুলি যেহেতু একা আশ্রয়হীন, ওকে আমাদের বাসায় নিয়ে আয়, তোর সাথে থাকতে থাকুক, এখান থেকে জবটা করুক, আমিও আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিই। ততদিনে তাকে একটা অবজার্ভ করি, দেখি জিজুও তাকে কতটা মেনে নেয়। এটা কি করা যায় না? নিতু বলল তুলি মানলে তো? আমি বললাম মানবে মনে হয়। তুই এক কাজ কর, কাল হসপিটালে যা, ওর সাথে আলাদা করে কথা বলে আয় এই বিষয়ে। বিয়ে টিয়ে নিয়ে কিছু বলবার দরকার নাই। নিতু বলল ওকে। দুপুরবেলা নিতু হসপিটালে গেল, ফিরল সন্ধ্যা করে। বাসায় ফিরে বলল তুলি রাজি হয়েছে, কিন্তু তার শর্ত আছে। আমি বললাম কি ধরনের শর্ত? নিতু বলল সে বাসা ভাড়া থেকে শুরু করে খাবার দাবার, গ্যাস, ইলেকট্রিসিটি সব কিছু খরচ দিবে, তার ভাগেরটা আর কি। খরচা নিতে হবে আমাদের, নিলেই সে আমাদের বাসায় এসে থাকতে রাজি হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দিবে, সমস্যা নাই। নিতু বলল ওর নম্বর এনেছি, আমি জানিয়ে দেব আমরা তার শর্তে রাজি। আমি বললাম ঠিক আছে। নিতু ফোন করে জানিয়েছে তুলিকে। তুলি বলেছে এই মাসে আরও 5 দিন আছে, মাস শেষ হলেই সে আসবে। আমি মনে মনে বললাম হিসেবি মেয়ে, খারাপ না। গরিবদের অত বিলাসী হলে চলে না, গরিবদের কড়াই গন্ডায় হিসেব করে চলতে হয়। এর আরও 2 দিন পর নিতু হঠাৎ করে জানালো ভাইয়া ঘরে চাল ডাল সবজি বাবুর দুধ কিচ্ছু নাই, রাতটা চলবে শুধু। আমার তখন মনে হলো ঘরের টাকা পয়সাও তো নাই একদম, একে তো জবটা নাই, তাছাড়া জয়া পালিয়ে যাবার সময় জমানো টাকা পয়সা গয়নাগাটি যা ছিল সব কিছু নিয়ে গেছে সাথে করে। আমার মাথায় ধরছিল না কিভাবে কি করব। নিতু আমায় চিন্তামগ্ন দেখে বলল কি হয়েছে ভাইয়া? বাজার নাই বলার পর থেকে দেখছি তোর মন খারাপ। আমি চুপ করে এলাম। বিকেলবেলা নিতু বলল আমার বিকাশে কিছু টাকা আছে, 4,000-এর মতো, ফোন নিয়ে যা, ক্যাশ আউট করে বাজার করে নিয়ে আয়। ছোট বোনের শেষ সম্বল এই 4,000 টাকা, এই টাকাগুলো নিয়েই বাজার করতে যাচ্ছি। ভাবতে কষ্ট লাগছে, মনে হচ্ছে আমার মতো হতদরিদ্র আর নেই এই পৃথিবীতে। বাজারে গিয়ে খুব হিসেব নিকেশ করে বাজার করলাম। বাজার করে বাসায় ফিরে দেখি নিতু মুখ মলিন করে বসে আছে ঘরে, খুব ফ্যাকাশে দেখাচ্ছে তার চেহারা, এমন বিবর্ণ আর কখনো তাকে দেখিনি। আমি অবাক হয়ে বললাম কি হয়েছে নিতু, এমন দেখাচ্ছে কেন তোকে? নিতু নিজ থেকে কিছু বলল না। সে টেবিলে ড্রয়ার থেকে একটা ভাঁজ করা নীল রঙের চিরকুট এনে আমার হাতে ধরিয়ে দিল। চিরকুটের ভাঁজ খুলে দেখি গোটা গোটা অক্ষরে লেখা ভালোই ভালোই আসিফের উপর করা মামলাটা উঠিয়ে নিন, নয়তো আপনার বোনের সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে যাবে। কি ক্ষতি করব এখন বলবো না, ক্ষতি করার পর এমনিতেই টের পাবেন। চিরকুটের লেখাটা পড়ার পর আমার ভিতরটা কেমন অস্থির হয়ে উঠল। বিছানার উপর কাগজটা রেখে আমি বললাম নিতু এটা কে দিয়েছে? কে এসেছিল এটা নিয়ে? নিতু বলল কেউ না, জিজি যে বালিশের উপর ঘুমিয়েছিল সে ঘুম থেকে উঠলে তার বালিশের নিচে এটা পেয়েছি। শুনে আমার ভিতরটা হিম হয়ে উঠল। আমি বললাম কি বলছিস এসব? নিতু বলল ওখানেই ছিল, কিভাবে এটা এখানে এলো এর কিছু জানি না আমি। আমি বললাম দরজা খোলা ছিল? নিতু বলল দরজা বন্ধ ছিল ভিতর থেকে। জানালা? নিতু বলল তার ঠিক মনে পড়ছে না, কিন্তু এখন জানালা বন্ধ। ভয়ে আমার বুক ধড়ফড় করছে, এভাবে একটার পর একটা বিপদ এলে কিভাবে কি? নিতু বলল ভাইয়া আমার মনে হচ্ছে আমরা ভয়াবহ রকমের বিপদের মুখে পড়ব। আমার জন্য সব হচ্ছে, কেসটা তুলে নিলেই সব শেষ। কেসটা তুলে নেই চলো। আজ ওরা আমার ক্ষতির কথা বলেছে, 2 দিন পর দেখব জিজির ক্ষতিও করে বসবে। যারা চুপি চুপি ঘরে ঢুকে জিজির বালিশের নিচে চিরকুট রেখে যেতে পারে, ওরা চুপি চুপি জিজিকেও তুলে নিয়ে যেতে পারে। আমি এই কথা শুনে ভয়ে একেবারে মুষড়ে গেলাম। আমার শরীর ঘেমে ভিজে চুপসে গেল।
মাথা কেমন যেন হয়ে গেছে। বসে আছি অথচ মনে হচ্ছে ঘুরছি। নিতু ভুল কিছুই বলেনি। ওরা যা তা করতে পারে, ওদের ক্ষমতা আছে করার, কিন্তু আমার এইসব বিপদ কাটিয়ে ওঠার ক্ষমতা নাই। আমি দুর্বল। আমার ওদের মতো প্রভাবশালী আত্মীয় স্বজন নাই, জ্ঞাতি গোষ্ঠী নাই। নিতু বলল, কাল চলো থানায় যাই, আলোচনা করি গিয়ে। আমি খানিক সময় চুপ করে রইলাম। তারপর অনেক কিছু ভেবে চিন্তে বললাম, থানায় গিয়ে কি হবে? নিতু বলল, আলোচনা করে কেসটা তুলে নিব। আমি বললাম, কেস তুললেই এর সমাধান হবে না। আসিফ তোকে নিতে চাইবে, আবার তোকে নিয়ে ঘর সংসার করতে চাইবে। নিতু চুপ করে রইল। আমিও চুপ হয়ে গেলাম। কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে মাথায় মস্ত একটা বোঝা এসে বসে পড়েছে আপনা আপনি। এই বোঝা কিছুতেই আর দূরে ঠেলে দিতে পারছি না। অনেক সময় পর হুট করে নিতু বলল, ভাইয়া আমি ওর ঘর করব। আমার জন্যই সব সমস্যা। আমি একটা অপয়ারে ভাইয়া। আমি বিষ খাওয়ার পর থেকেই তোর সব কিছু এলোমেলো হয়ে গেছে। তুই একটার পর একটা বিপদের মুখে পড়ছিস। তোর সংসার ভেঙে গেছে, চাকরি হারিয়েছিস তুই। এখন তোর মেয়েকেও আমি হুমকির মুখে ফেলতেছি। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। তারপর ও থুতনি ধরে মুখটা উপরে তুলে আদুরে গলায় বললাম, তোর জন্য কিছুই হচ্ছে না। এসবের পিছনে তুই, আমি, আমরা কেউই দায়ী না রে বোন। সব কপাল, কপালে লিখন লিখে আল্লাহ। এটা ছাড়বার কোনো ব্যবস্থা নাই। কথাগুলো বলতে গিয়ে আমার ভিতরে কেমন অস্থির যন্ত্রণা শুরু হলো। মনে হলো আমার ভিতরে একটা ডানা ভাঙ্গা পাখি ছটফট করছে। এতে আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে পাঁজর ভেঙে যাচ্ছে। এর মাঝে নিতুর ফোন বাজলো। তুলি ফোন করেছে। নিতু ফোন রিসিভ করতেই তুলি বলল, সে নিতুর সঙ্গে দেখা করতে চায়। হসপিটালে তাকে যেতে হবে একটু। এদিকে আমারও একটু বের হতে হবে। চাকরি বাকরি খোঁজ করতে হবে। চাকরি বাকরি না মিললে যে কাজ মিলে তাই করতে হবে। বসে থাকলে তো চলবে না। এখন না বোনের কাছে 4,000 টাকা ছিল, তা দিয়ে কদিনে বাজার হয়েছে, কিন্তু এই বাজার শেষ হলে তখন। এদিকে নিতুকেও একা ছাড়বার সাহস হয় না আর। কিছুতে ওকে একা ছাড়া যাবে না। বাসায় ওকে আর জিজিকে একা রেখে যেতে ভয় হয়। কখন কে এসে কোনো ক্ষতি করে ফেলে কে জানে। কাউকে আর বিশ্বাস হয় না। নিতুকে আমি হসপিটালে নিয়ে এলাম, নিতুর সাথে জিজিও। আমি বললাম, তোরা এখানে থাক, কথা বল। আমি বাইরে যাব একটু, চাকরি বাকরি খোঁজ করব। তুলির সঙ্গে তোর কথা শেষ হলে আমায় ফোন দিস, তোদের নিয়ে যাব এসে। নিতু বলল, আচ্ছা। হসপিটাল থেকে বেরোবার আগে ডাক্তারের খোঁজ করলাম। ডাক্তার নাই এখানে। থাকলে তার কাছে চিরকুটের বিষয়টা শেয়ার করতাম। হয়তো তিনি কোনো উপায় বলতে পারতেন। উপায় না বললেও সাহস তো দিতে পারতেন অন্তত। এই লোককে ছাড়া এখন আর কাউকে ভরসা করতে পারি না আমি। তুলির প্রতি অবশ্য কেন জানি ভরসা হয়। মেয়েটির প্রতি কেমন একটা মায়া কাজ করে। কেন করে জানি না। হয়তো মেয়েটিকে আমি সহজ মনের জানি এই জন্য, অথবা সে বাবা মাহীন এই জন্য। রাস্তায় ঘুরে ঘুরে কি আর চাকরি পাওয়া যায়? যায় না। অনেকক্ষণ অহেতুক ঘোরাফেরার পর একটা চায়ের স্টলে বসলাম। বললাম, 1 কাপ চা দিতে। দোকানি বলল, 10 মিনিট লেট হবে। কেটলি চুলোয় বসিয়েছে মাত্র। আমার কাজ নাই, বসে থাকতে দোষ নেই। বললাম, একটা সিগারেট দিতে। দোকানি মুখ বিরস করে বলল, সে সিগারেট বেচে না। হুট করে টের পেলাম পেটে ক্ষুধা পেয়েছে, কিছু খাওয়ার প্রয়োজন। দোকানে ডেস্কের উপর রুটি ঝুলানো, কেকও আছে। আমি বললাম, রুটি দিন তো একটা, কলাও দিন। দোকানি বলল, রুটি ডেট এক্সপায়ার হয়ে গেছে, কলা নাই। মেজাজ এত তিরিক্ষি হলো আমার। এর দোকানে আছেটা কি তাহলে? উঠে চলে আসতে চাইতেই দোকানি বলল, কই যান? আমি রাগের গলায় বললাম, জাহান্নামে। আপনি আমায় জিজ্ঞেস করার কে? দোকানি মেজাজ দেখিয়ে বলল, চা, রুটি, কলা, সিগারেটের বিল দিয়ে যান, 57 টাকা। আমি হতভম্ব হয়ে গেলাম। বললাম, চা কখন খেলাম? দোকানি বলল, লোক ডাইকা যখন থাপ্পড় খাওয়াবো তখন টের পাইবেন। আমি বললাম, কী সব বলছেন আপনি? মাথা খারাপ নাকি আপনার? দোকানি বলল, পাগল নাকি এইটা পরে চিন্তা ফিকির কইরেন। এখন বিল মিটাইয়া বিদায় হয়ে যান, নয়তো জাইঙ্গাটা সহ খুইলা রাইখা দেব। আমিও রাগ দেখিয়ে বললাম, মগের মূল্য পাইছেন নাকি, ফালতু লোক। দোকানি চেঁচিয়ে উঠল, লোক ডাকতে শুরু করে দিল। বিষয়টা খারাপের দিকে যাবে তা আমি বুঝতে পারলাম। আমার কাছে 100 টাকার একটা নোট ছিল। বাজার করে এটাই বাঁচাতে পেরেছিলাম। এটা দিয়ে বললাম, বিল রেখে বাকিটা ফেরত দেন। দোকানি টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিল। বাকি টাকা ফেরত দেবার নাম নাই। আমি খানিক সময় অপেক্ষা করে বললাম, টাকাটা দিলেন না যে? বাকি টাকা দেন।
দোকানি বলল, ভালোই ভালো এখান থেকে যান গা বলতেছি, নয়তো খুব খারাপই ঘটায় ছাড়বো। আমি শুকনো ঢোক গিলে চুপ করে ভেজা বেড়ালের মতো বের হয়ে এলাম। মন এত খারাপ হয়েছে, এক সময় মনে হতো যারা অনেক ধনী এরাই খারাপ, এরাই শুধু মানুষকে ঠকায়। কিন্তু এখন মনে হচ্ছে গরিবদের মধ্যেও এরকম আছে, গরিবেরাও গরিবদের ঠকায়। রাস্তা ধরে হাঁটতে গিয়ে টের পেলাম গাল বেয়ে এক ফোঁটা তরল গড়িয়ে নামছে। বা হাতের পিঠ দিয়ে চোখ মুছে নিতে নিতে নিজের প্রতি ধিক্কার দিলাম। আমি এত কোমল কেন, এত সহজ সরল কেন? এই পৃথিবী এবং পৃথিবীর মানুষগুলো খুবই জটিল। ওদের কাছে সহজ সরল মনের মানুষরা বোকা, বোকাদের নিয়ে ওরা হাসি ঠাট্টা করবে, ঠকাবে, মার দিবে, এটাই যেন চিরাচরিত নিয়ম। একবার ভাবলাম আবার যাব চায়ের স্টলে, গিয়ে ওই প্রতারক দোকানের কলার চেপে ধরে বলবো, টাকাটা ফেরত দে কুত্তার বাচ্চা, নয়তো জ্যান্ত পুঁতে দেবো এখানেই। পারিনি যেতে, কেন পারিনি নিজে জানি না। নিতু ফোন দিয়েছে, রিসিভ করতে বলল ওদের কথা শেষ, বাসায় ফিরবে। আমি হসপিটালে গেলাম হেঁটে হেঁটে। এখান থেকে হসপিটাল অনেক দূরে, পকেটে টাকা থাকলে রিক্সা করে যাওয়া যেত, এখন হেঁটেই যেতে হবে। নিজেকে হঠাৎ পথের ফকির মনে হচ্ছে, ভাবতে অবাক লাগছে, অতটা অসহায় হয়ে পড়েছি আমি। হসপিটালে ফিরতে বিলম্ব হলো। নিতু বিরক্ত নিয়ে বলল, এত দেরি হলো কেন আসতে ভাইয়া? যে কখন থেকে খোদায় কাঁদছে, বাসায় ফিরে ওকে খাওয়াতে হবে, তাড়াতাড়ি করে যেতে হবে। যাও একটা রিক্সা ডেকে নিয়ে আসো। রিক্সা ডেকে আনার কথা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। আমি কিভাবে এখন বলবো বোন, রিক্সা ভাড়াটাও আমার কাছে নাই, আমি এখন ফতুর, ভিখারি। নিতু বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? মেয়েটা কাঁদছে দেখছো না? তৎক্ষণাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি চট করে গিয়ে একটা ছোকরা মতন ছেলেকে ডেকে নিয়ে এলাম, তারপর চেপে বসলাম রিক্সায়। রিক্সা চলছে। আমি বললাম, কিরে তুলি ডেকেছিল কেন তোকে? কি বলল? নিতু মুখ অন্ধকার করে বলল, সে আমাদের বাসায় উঠবে না। আমি অবাক হলাম, বললাম, কেন উঠবে না? নিতু বলল, ওর বাবার চাচাতো ভাই নাকি গতকাল এসেছে তার বাসায়, এসে খুব করে ধরেছে তাকে ছেলের বউ করে নিতে। হসপিটাল থেকে ফিরে ডাক্তার সাহেবকে ফোন করলাম, বললাম, ভাই আপনার সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল, কাইন্ডলি যদি একটু সময় দিতেন আমায়। ডাক্তার বললেন, আমি তো একটু বিজি, আমিও আপনাদের বাসায় আসতে চাচ্ছিলাম, সময় করতে পারছি না আসার। আজ রাতে আসার চেষ্টা করব। রাতে ডাক্তার সাহেব এলেন। তিনি এসে আমায় বললেন, একটা সমস্যা হয়ে গেছে, তুলির চাচা তার ছেলের জন্য তুলিকে বউ করে নিতে চাইছে। আমি বললাম, আমি জানি, তুলি নিতুকে খবর দিয়ে নিয়ে বলেছে। ডাক্তার সাহেব বললেন, শুধু এইটুকুই জানেন নাকি এর বেশি কিছু জানেন? আমি বললাম, এর বেশি কিছু কি আবার? তিনি বললেন, তুলি এই বিয়ে করতে রাজি না, তার চাচাতো ভাইয়ের পড়াশোনা নাই একদম, বোকাশোকাও একটু, পড়াশোনা না জানা কাউকে সে বিয়ে করবে না। তাহলে ওর চাচা যে নিতে এসেছে ওকে? ডাক্তার সাহেব বললেন, ওর চাচা জোরাজুরি করছে ঠিক আছে, কিন্তু আমি এসব বেচতে দিয়েছি। তুলি আজ থেকে আমার বাসায় থাকবে। এরপর আপনি যখন সম্মতি দিবেন তখন আপনার সঙ্গে তার বিয়ে হবে। অন্য সময় হলে হয়তো এই খবর শুনে আমি খুশি হতাম না, কিন্তু এখন কেমন যেন আনন্দ লাগছে। কেন এরকম আনন্দ লাগছে আমি জানি না। আমি বললাম, ঠিক আছে। এরপর আমি আমাদের সঙ্গে ঘটার সমস্যাগুলোর কথা বললাম, চিরকুটের বিষয়টা বললাম। ডাক্তার শুনে বললেন, এটা দিয়ে মামলা আরও স্ট্রং করা যাবে, আমি হেল্প করব, জীবনের জন্য শিক্ষা দিয়ে ছাড়বো ওদের, এরকম করার আর সাহস করবে না কখনো। আমি সন্তুষ্ট হলাম, বললাম, আপনি আমাদের যেভাবে সাহায্য করে যাচ্ছেন এর ঋণ আমি কিছুতেই শোধ করতে পারবো না ভাই। তিনি বললেন, ভাইকে ভাই সাহায্য করলে এর কোনো ঋণ থাকে না। ডাক্তার সাহেব এরপর জিজ্ঞেস করলেন নিতুর ডিভোর্সের বিষয়ে। তিনি বললেন, এটা শীঘ্রই করা দরকার। আমি বললাম, করব। এরপর তিনি আমায় চমকে দিয়ে বললেন, নিতুর বিষয়ে অনেক আগে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি বললাম, কি সিদ্ধান্ত? তিনি বললেন, আমার ছোট ভাইয়ের স্ত্রী গত বছর মারা গেছে, ক্যান্সার হয়েছিল, তার 1.5 বছরের একটা বাচ্চা আছে, ছেলে বাচ্চা। ওর বিয়ের জন্য মনে মনে আমি পাত্রী খুঁজছিলাম, বড় বড় ঘরের পাত্রী আমি পেয়েছি, কিন্তু ওসব আলাপ আগানোর আগেই নিতুর সঙ্গে দেখা। চমৎকার ব্যাপার কি জানেন, নিতুর সঙ্গে আমার ছোট ভাইয়ের মৃত স্ত্রীর চেহারার 90% মিল আছে। এত মিল কিভাবে তা আমি ভাবতেও পারছিলাম না। তখনই নিতুর প্রতি একটা মায়া কাজ করে আমার সবটুকু দিয়ে ওকে সুস্থ করে তুলি আমি। এরপর যখন শুনি ওর সঙ্গে এত কিছু ঘটেছে এবং ডিভোর্স নেবে নিতু, তখন ঠিক করি নিতু যদি ডিভোর্স নেয় তবে আমি আমার ছোট ভাইয়ের জন্য নিতুকে বউ করে নিব। আমি আমার ছোট ভাইকে সব বলছিও। সে বলেছে, পাত্রীর ভাই বাবা কত ধনী তা দেখে কাজ নাই, পাত্রী যদি ভালো হয়, সন্তানকে যদি আপন করে নিতে পারে তবেই হলো।
এখন আমি যে মনে মনে এত কিছু ঠিক করে ফেললাম, এতে কি আপনার আপত্তি আছে কিনা তাও জানা প্রয়োজন। নিতু কি বলে এই বিষয়ে তাও জানা প্রয়োজন। এর চেয়ে বেশি প্রয়োজন নিতু এবং আমার ভাইয়ের মধ্যে একটা বোঝাপড়ার। তারা একসঙ্গে বসুক, আলাপ করুক, একে অপরকে জানুক। কি বলেন আপনি? আমি শুনে স্তব্ধ হয়ে গেলাম। একটা লোক যিনি শহরের নামকরা ডাক্তার, তিনি আমাদের জন্য এত কিছু করছেন, এই বিপদের সময় আমাদের ছায়া হচ্ছেন, তার এইটুকু চাওয়ার অবমূল্যায়ন করি কিভাবে আমি? তবে ডাক্তার সাহেবের ভাই সম্পর্কে অবশ্যই আমাদের জানা বোঝার প্রয়োজন আছে। একসময় আসিফও তো আমাদের চোখে ভালো ছিল, কিন্তু এখন? আমি বললাম, ভাই, ছোট ভাইকে একবার নিয়ে আসুন, কথা বলুক ওরা। ডাক্তার সাহেব বললেন, সুযোগ বুঝে ওকে পাঠাবো ইনশাল্লাহ। আরও দুদিন পর এলো ডাক্তার সাহেবের ছোট ভাই। গেটের সামনে এসে ফোন করলো আমার নাম্বারে, বলল গেটের সামনে অপেক্ষা করছে। গেট খুলে দিতে আমি গিয়ে গেট খুলে দেখি ভীষণ মিষ্টি চেহারা এক যুবক দাঁড়িয়ে আছে। হাসছে না, তবু মনে হচ্ছে হাসছে। আমায় দেখেই সালাম দিল। সালামের উত্তর দিলাম আমি। বললাম, কেমন আছেন আপনি? সে বলল, ভালো আছি। আমায় তুমি করে বলুন। আমার নাম মেহের, নাম ধরে ডাকুন। আমি মৃদু হেসে বললাম, ঠিক আছে মেহের, আসো, বাসায় আসো। মেহের বাসায় এসে বলল, আমার জন্য কোনো আয়োজন করবেন না, আলাদা রান্নাবান্না করলেও আমি খাবো না, হালকা কোনো খাবারও না। আমি বললাম, কিছু তো খেতেই হবে। মেহের বলল, কিচ্ছু না, কিছু খেতে হলে আমি বলবো এটা করুন। সে ঘরে এলো, জিজিকে দেখে কোলে নিল, আদর করলো, পকেট থেকে বের করে চকলেট দিল। তারপর বলল, সে একজন সাব রেজিস্ট্রার, 38তম বিসিএসে নন ক্যাডারে এসেছিল। তার আগের বিয়ে ছিল প্রেমের বিয়ে। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, ব্যাচমেট ছিল মেয়ে। অনার্স ফাইনাল ইয়ারে বিয়ে করে। সে জানতো মেয়ে রোগা, কদিন পর পর অসুখ করে। সব জানার পরেও সে বিয়ে করে। বিয়ের পর বছর সে সুস্থ থাকে। একটা ছেলে হয়, ছেলের নাম মিফতাহ, তার মায়ের রাখা নাম। মিফতাহ হবার মাসখানেক পর থেকেই তার শরীর ভীষণ রকম খারাপ হয়ে যায়। দিন দিন তা খারাপের দিকে যেতে থাকে। একসময় পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় ক্যান্সার আক্রান্ত হয়েছে। সিঙ্গাপুর চিকিৎসার জন্য গিয়েছিল, ওখানে মারা যায়। শুনে আমার ভীষণ মন খারাপ হয়। মেহের বলে সে কখনোই নতুন করে বিয়ে করতো না, কিন্তু তার বড় ভাই অর্থাৎ ডাক্তার সাহেব তাকে ধরেছে খুব করে। বলেছে নিতুকে দেখলেই নাকি তার পছন্দ হবে, ভালো লাগবে। আমি ভাবলাম আগে ভাগেই নিতুর সঙ্গে তার কথা বলা উচিত। আমি ওদের কথা বলতে সুযোগ দিয়ে জিজিকে নিয়ে গেট পেরিয়ে বাইরে চলে গেলাম। বাইরে হাঁটাহাঁটি করে এলাম 1 ঘন্টা। হাঁটাহাঁটি করে এসে দেখি মেহের জায়নামাজে বসে আসরের নামাজ পড়ছে। এই সুযোগে আমি নিতুকে ডেকে নিলাম। বললাম, কিরে ছেলে কেমন, তোর পছন্দ হয় নাকি? আর কথাবার্তা কেমন লাগলো? নিতু বলল, খারাপ না, ভালোই সব। আমার চেহারা নাকি তার মৃত স্ত্রীর সঙ্গে অনেকটা মিল আছে। আমি বললাম, কিছু খেতে চেয়েছে? নিতু বলল, চা চেয়েছিল, আমি রং চা করে দিয়েছিলাম। চা খেয়ে বলে, এই চা হুবহু তার স্ত্রী তৈরি করা চায়ের মতো। আমি ভাবলাম আমার সঙ্গে মজা করছে কিনা, কিন্তু চোখের দিকে তাকিয়ে মনে হলো মজা না, সত্যি করে বলছে। আমি বললাম, খুব ভালো, দেখা যাক আল্লাহ কি করেন। মেহের নামাজ শেষ করে জায়নামাজ গুটিয়ে আলনায় রাখে নিচ থেকেই। তারপর বলে, সে নিতুর সঙ্গে আরেকটু কথা বলতে চায়। আমি বললাম, বলো। ওরা কথা বলতে উঠোনে গেল। অল্প সময় কথা বলল, তারপর বিদায় নিয়ে চলে গেল। যাবার সময় আমায় বলে গেল, আমার সঙ্গে ডাক্তার সাহেব বিস্তারিত কথা বলবেন। মেহের চলে যাবার পর আমি নিতুর কাছে জিজ্ঞেস করলাম, কিরে, পরে আবার কি কথা বলল? নিতু বলল, মোহরণা নিয়ে কথা বলেছে, আমি কত চাই তা জানতে চেয়েছে। আমি বললাম, তাহলে তো তোকে পছন্দ হয়েছেই। নিতু লাজুক হাসি হাসলো। আমি বললাম, কত চেয়েছিস? নিতু কিছু না বলে হাসতে শুরু করলো, শব্দ করে হাসছে সে। আমি বললাম, হাসছিস কেন বোকার মতো? সে বলল, আমি বোকা তাই। বোকা মানুষ তো বোকার মতোই হাসবে। আমি বললাম, কি বোকামি করেছিস তবে? নিতু হাসতে হাসতে বলল, মোহরণা হিসেবে টাকা পয়সা গয়নাগাটি কিচ্ছু চাইনি। আমি বলেছি মিফতাহকে আমার করে দিবেন, সারা জীবন সে আমায় মা ডাকবে, এটাই আমার মোহরানা। আমিও হাসলাম, বললাম, ভালো বলেছিস। পরদিন ডাক্তার সাহেব আমায় ডাকিয়ে নিলেন শহরে। একটা রেস্টুরেন্টে আমরা দেখা করলাম, কথা বললাম। তিনি বললেন, মেহের নিতুকে ভীষণ পছন্দ করেছে, চেহারা দেখে নয়, কথা শুনে, আচরণে মুগ্ধ হয়েছে সে। তিনি বললেন ডিভোর্সের কাজটা দ্রুত শেষ করতে। নিতুর ডিভোর্স হয়ে গেছে। এই ফাঁকে তুলির সঙ্গে আমার দেখা হলো। আমায় দাওয়াত করলেন ডাক্তার সাহেব তার বাসায় যেতে। আমি তার বাসায় গেলাম জিজিকে সাথে নিয়ে। তার বাসায় তুলি থাকে। তুলির সঙ্গে আমার আলাপ হলো। তুলি সরাসরি বলল, আমাকে আপনার পছন্দ হয়? আমি আস্তে করে বললাম, জি হয়।
তুলি অন্য মেয়েদের মতো লজ্জায় লাল হলো না। সে সরাসরি জিজ্ঞেস করলো, আমার তো চাকরি বাকরি নাই, আমি তার ভরণ পোষণ কিভাবে করব? আমি লজ্জায় আড়ষ্ট হয়ে পড়লাম এই প্রশ্নে। আমার তো আপাতত চাকরি বাকরি নাই, কি বলবো তাকে, উপার্জনও নাই। ডাক্তার সাহেব পাশে ছিলেন। তিনি এগিয়ে এসে হাসতে হাসতে বললেন, বিয়েতে শ্বশুরবাড়ি থেকে বরকে অনেক কিছু উপহার উপঢৌকন দেয়, আমিও দিব। বোন জামাইকে একটা জবের জোগাড় করে দিব। তুলি চলবে না? তুলি লজ্জায় ডুবে গেল। ডাক্তার সাহেব তুলির মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর বললেন, এমন মেয়ে হয় না ভাই, এ আমার বোনের মতোই ছিল। ওর বাবা মা কেউ নাই, এখন ওর অভিভাবক আমি ওর ভাই হিসেবে বোনকে আপনার কাছে তুলে দিব। তুলি এবং আপনি দুজন দুজনের প্রতি লয়াল থাকবেন এবং আমার তুলির প্রতি অনুরোধ থাকবে, সে কখনোই জিজিকে আলাদা চোখে দেখবে না। জিজিকে নিজের সবটুকু মায়া মমতা দিয়ে বড় করে তুলবে। আমি খুশি হলাম। কৃতজ্ঞতায় ডাক্তার সাহেবের প্রতি আমার চোখ ভিজে উঠল। নিতু এবং আমার বিয়ে একদিনে হলো, একসাথে দুই বিয়ের অনুষ্ঠান হলো। অনুষ্ঠান শেষে নিতুকে যখন মেহেরদের বাসায় নিয়ে যাবে, তখন আমি মেহেরের কাঁধে হাত রেখে বললাম, মেহের, নিতুর জীবনটা বড় কষ্টের, ওর কষ্টগুলো বরফ করে গলিয়ে দিও প্লিজ। মেহের বলল, আপনার ভাবতে হবে না ভাইয়া, আমি তার প্রাপ্য মর্যাদা দিব ইনশাল্লাহ। ডাক্তার সাহেবও তখন এগিয়ে এলেন। এসে নিতু আর তুলির হাত ধরে আমায় উদ্দেশ্য করে বললেন, এক বোনকে আমার বাড়িতে বউ করে নিচ্ছি, আর এক বোনকে তোমার ঘরে পাঠাচ্ছি। সবার খোঁজ খবরই আমি রাখবো, কেউ অসুখী হবে না ইনশাল্লাহ। আমরা সবাই হাসলাম। হেসে দু দল দুই গাড়িতে চড়ে বসলাম। নিতু মেহেররা এক গাড়িতে, আমি তুলি জিজি এক গাড়িতে। দুটি গাড়ি পাশ কাটিয়ে দুদিকে চলে গেল। আমি জানালা দিয়ে গলা নামিয়ে পিছন ফিরে দেখলাম নিতু চলে যাচ্ছে। বুকের ভিতর কেমন যেন একটা সুস্ফুটানো ব্যথা শুরু হলো। চোখের কোল ছাপিয়ে দু ফোঁটা তরল গড়ল। তখন তুলি আমার আরও কাছে চেপে বসলো। সে বলল, জিজিকে আমার কোলে দিন। জিজি সহজে কারো কোলে যায় না, অপরিচিত হলে তো একদম না। কোলে নিতে চাইলে গলা ছেড়ে কাঁদবে। অদ্ভুত বিষয় হলো, তুলি হাত বাড়াতে সে তার কোলে চলে গেল। তারপর শান্ত হয়ে বসে রইল তার কোলে। আমি চোখের জল মুছে তুলির দিকে তাকালাম। আফসোসের সঙ্গে আমার বুক ছিঁড়ে একটা লম্বা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ভাবলাম, জয়া যদি এই ভুলগুলো না করতো, তবে হয়তো আমার জীবন ভিন্ন রকম হতো, জিজির জীবনও। 2 বছর পরের কথা। আমি অফিসে গিয়েছি, তুলি হসপিটালে যায়নি। জিজির জ্বর, তাই সে বাসায় রয়ে গেছে। আমি অফিসে বসে কাজ করছি। তুলি হঠাৎ ফোন করে বলল, বাসায় একটা বৃদ্ধ মহিলা এসেছে, সে নাকি জিজির নানু। আমার রাগ লাগলো শুনে। বললাম, কি চায়? তুলি বলল, তোমার সঙ্গে দেখা করতে চায়, জরুরি কথা আছে বলল। আমি বললাম, বলো, সময় নাই। তুলি বলে দিল, সময় নাই। মহিলা চলে গেল। এরপর এক শুক্রবারে আবার জিজির নানু আমার সঙ্গে দেখা করতে এলো। আমি বাসায় ছিলাম। আমি বললাম, কেন এসেছেন আপনি? তিনি দুঃখ ভরা গলায় বললেন, জয়ার কি যেন এক কর্কট রোগ হয়েছে। সারা শরীরে চামড়া উঠে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, এমনকি চোখের পাতা পর্যন্ত খসে পড়েছে। চেহারা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সব মিলিয়ে তার খুব খারাপ সময় যাচ্ছে। আমি যেন তাকে মাফ করে দেই। আমি বললাম, আমার কাছে মাপ চেয়ে কী হবে? ধরুন আমি তাকে মাফ করে দিলাম, কিন্তু ঝিঝি, নিজের গর্ভের সন্তানের সঙ্গে যে অন্যায় সে করেছে, এর মাপ কিভাবে চাইবে সে জিজির কাছে? জিজি কি কখনো তাকে মাফ করবে? জিজির নানু কথা বললেন না, চুপচাপ বেরিয়ে চলে গেলেন। আমি তার চলে যাবার দিকে তাকিয়ে মনে মনে বললাম, সবাই তার যথার্থ প্রাপ্য ফেরত পায়। যেরকমভাবে আসিফদের শাস্তি তারা পেয়েছে, আমার বস এবং রায়হান তাদের শাস্তি তারা পেয়েছে। শাস্তি আগে পরে সবাই পায়, কেউ দুনিয়া এবং আখিরাত দুই জায়গায়ই।